এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। তৃণমূলের জনগর্জন সভার দিনে সন্দেশকারীদের সবার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে আগামী 10ই মার্চ সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে তাকে। 10ই মার্চ সন্দেশখালীতে সভা করার সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশ সভার অনুমতি দেয়নি। এরপরেই সন্দেশখালীর সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেই মামলারই শুনানি ছিল। সওয়াল জবাব চলাকালীন রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন, এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন? আগে কোনো গোলমাল না হওয়া থাকায় সেখানে 144 ধারাও ছিল না, কিন্তু মামলা করার আগে যেখানে 144 ধারা জারি করা হয়, এটা ইচ্ছাকৃত। আসলে সভা আটকাতে 144 ধারা জারি, এটা অস্বীকার করবেন কি করে? অন্যদিকে খাঁচাবন্দি সন্দেশকারীর বাঘ, তবু তার গর্জন থামেনি। শুক্রবার কলকাতার নিজাম প্যালেস থেকে মেডিকেল পরীক্ষার জন্য বের করা হয় শেখ শাহজাহানকে। বেরোতে বেরোতেই সংবাদ মাধ্যমের ক্যামেরার দিকে তাকিয়ে শাহজাহান বলে ওঠেন, আল্লাহ আছে, বিচার একদিন হবেই। তার আরও দাবি, যেসব অভিযোগ উঠেছে সব মিথ্যা, একদিন প্রমাণ হবে। শুক্রবার শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর শনিবার তাকে ফের আদালতে পেশ করা হবে। গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা শাহজাহানের খোঁজে সন্দেশখালী গিয়ে আক্রান্ত হন তার অনুগামীদের হাতে। তারপরই এলাকা ছাড়া হন সাসপেন্ডেড তৃণমূল নেতা। প্রায় 55 দিন পর তাকে মিনাখা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিয়ে শাহজাহানকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করে। পরে আদালতের নির্দেশে শাহজাহান মামলা সিবিআই এর হাতে যায়। তাকে হেফাজতে নিয়েই সন্দেশকারীতে তদন্তের জন্য যান কেন্দ্রীয় তদন্তকারীরা। মূলত গত 5ই জানুয়ারির ইডির ওপর হামলা তদন্ত করছে সিবিআই। এদিকে নিজাম প্যালেসে শাহজাহানকে টানা জেরা করা হয়। মাঝে মধ্যে শাহজাহান নানা প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছেন বলে সূত্রের খবর। যাব পরের খবরে। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক চাকরি প্রার্থীরা। এসএলএসটি চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসলে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য ভাবেননি। দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতির জন্যই আরও জট বেড়েছে, চাকরি পাননি তারা। এসএলএসটি 2016 সালে নবম দ্বাদশ বিভাগের চাকরি প্রার্থী শহীদুল্লাহর অভিযোগ, আমাদের উনি দালাল বলেছেন। আমাদের 1100 দিনের বেশি ধরে চলা ধর্ণা মঞ্চ নিয়েও প্রশ্ন করেছেন তিনি। শহীদুল্লাহর আরও দাবি, আমরা 2023 সালে চাকরি পেয়ে যেতাম, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছি আমরা। ওর চোখের জলে বালিশ ভিজলেও সিবিআই তদন্তের নির্দেশ আরও জটিলতা বাড়িয়েছে, আমরা চাকরি পাইনি। ওর এদিকটা ভাবা প্রয়োজন ছিল। তাদের আরও দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই একেবারে কাঁচা রাজনীতিকের মতো কথা বলছেন। বিচারপতির সত্তা আর রাজনৈতিক সত্তার মধ্যে বিরোধ দেখতে পাচ্ছি। আমরা ওকে ভগবান মনে করি না। সরকার কমিশন কিছু ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিলেও সেটাও হয়নি। পাশাপাশি ইডি হানার দিন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে কথা হয় শেখ শাহজাহানের। কল লিস্ট খতিয়ে দেখে এমনই বিস্ফোরক তথ্য পেল সিবিআই। এ বিষয়ে যদিও বিধায়কের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বারবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ইডি হানার কথা জানার পর শেখ শাহজাহান কাকে ফোন করেছিলেন, সিবিআই হাতে এলো সেই কল লিস্ট। আর তা থেকে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বলে রাখা ভালো, গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। ওই দিন হামলার শিকার হন তারা। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাদের, ভাঙচুর করা হয় তাদের গাড়িও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনার সময় শেখ শাহজাহানের একটি ফোন থেকে 3টি কল করা হয়, আরেকটি মোবাইল নম্বর থেকে প্রায় 18টি ফোন করা হয়। ওই দিনই সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে। দুজনের মধ্যে প্রায় 1.5 মিনিট কথা হয়। এছাড়াও স্থানীয় পঞ্চায়েতের বেশ কয়েকজন নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কল লিস্ট থেকে পাওয়া গেছে। শুধু তাই নয়, ফোনে কথাবার্তার পরেও বাড়ি থেকে কার্যত পালিয়ে যান শেখ শাহজাহান। কারোর বাইকে চড়ে নিরাপদ স্থানে চলে যান সন্দেশখালীর বাঘ। সূত্রের খবর, বেশ কয়েকদিন দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ে গা ঢাকা দেন তিনি। শুধু নিজেই নন, নিজের পরিবারের লোকজনকেও বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেন শাহজাহান।
সন্দেশখালীতেই তার মেয়ের শ্বশুর বাড়িতে তার পরিজনদের পাঠিয়ে দেন বলেও সূত্রের খবর। এদিকে বৃহস্পতিবার বিকালের পর শুক্রবারই শাহজাহানের ডেরায় যায় সিবিআই। আকুঞ্জিপাড়ার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দুরন্ত মোল্লা সহ সাসপেন্ডেড তৃণমূল নেতার ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও যায় সিবিআই। তাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ফরেন্সিক বিশেষজ্ঞরাও শাহজাহানের ডেরায় যান। বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন আধিকারিকরা। দেখব পরের খবর। লোকসভা ভোটে জিতলেই অ্যাকশনের হুমকি। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতগুলিকে কাউকে বসতে না দেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর। পুলিশ কর্মীদের হুমকি দেন তিনি, তার জেরে বিতর্কে সৌমিত্র। তার সমালোচনায় সরব তৃণমূল। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে সৌমিত্র খাঁ বলেন, সব চোরগুলো মিলে এখানকার পঞ্চায়েত গঠন করেছে, বিনা ভোটে জিতেছে ওরা। লোকসভা ভোটে মানুষ জবাব দেবে ওদের। থানার ওসি এখানে পঞ্চায়েত ভোট হতে দেয়নি, আমাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। তবে আমি আশাবাদী পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোট হবে না। মানুষের ভোটের অধিকার দিতে হবে। মানুষের রায় আমাদের পক্ষে গেলে আমরা পঞ্চায়েতে বসতে দেব না। লোকসভার নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তবে দামামা বেজে গেছে। বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর বেঁধে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় বাংলায় 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বিষ্ণুপুর লোকসভার ফের টিকিট পেয়েছেন বাংলার বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। টিকিট পেয়েই আসরে নেমে পড়েছেন সৌমিত্র। আর প্রচারে নেমে বিতর্কিত মন্তব্যে ঝড় তুললেন তিনি। এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছিলেন সৌমিত্র। কোনো সময় দলের বিরুদ্ধে মুখ খুলে, আবার কখনো বিরোধী দল তৃণমূলের নেতাদের আক্রমণ করে। লোকসভা ভোটে টিকিট পেয়ে আবারও বিতর্কে জড়ালেন তিনি। যাব পরের খবরে। বর্তমানে সন্দেশখালী নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমনকি বাংলা ছাপিয়ে গোটা দেশে পড়েছে এর প্রভাব। আর এবার এটি আসতে চলেছে রূপলী পর্দায়। প্যানিন মাল্টিমিডিয়া এবং চলচ্চিত্র নির্মাতা সৌরভ তিওয়ারি বানাতে চলেছেন সেই সিনেমাটি। এই বছরের আগস্টের মধ্যে ছবিটি ফ্লোরে যাবে বলে খবর। আপাতত চিত্রনাট্য ও ছবির কাস্ট চূড়ান্ত করার কাজ চলছে। 2025 সালে ছবির মুক্তি পাওয়ার কথা। সাত সাতরাঙ্গি এবং কৃষ্ণচলী লন্ডন এর মতো শোয়ের স্রষ্টা সৌরভ তিওয়ারির এই ছবির জন্য পরিচালকের চেয়ারে বসতে প্রস্তুত। নিজের এই সিদ্ধান্তের কথা বলতে গিয়ে সৌরভ বলেন, সন্দেশখালী নামটা যে শুনবে তারই মনে একটা আতঙ্কের ছড়ি তৈরি হবে। দেশের একটি রাজ্যে এই ধরনের বর্বরচরিত পরিস্থিতি কিভাবে বিরাজ করছে তা বিস্মিত করছে সকলকে। খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে আমাদের দেশ, এবং চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে সচেতনতা তৈরি করা আমাদের দায়িত্ব হয়ে যাবে, যাতে আমরা সকলেই সচেতন হতে পারি এবং এরকম পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পারি। তিনি আরও বলেন, আমরা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনই আমাদের ছবির প্রথম মোশন পোস্টার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে এই মহিলারা যে ভয়ঙ্কর এবং আতঙ্কজনক যন্ত্রণার মুখোমুখি হয়েছিল এবং তাদের সাহস সারা বিশ্বের মানুষের কাছে উন্মোচিত হয়। চোখ রাখবো পরের খবরে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে সন্দেশখালীর পরিস্থিতি। এলাকায় শান্তি ফেরাতে প্রশাসনের উদ্যোগে পরিষেবা প্রদান কর্মসূচিও চালু হয়েছে। কেড়ে নেওয়া জমি ফেরত দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে সব চাষযোগ্য জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে জমি নষ্ট করে দেওয়া হচ্ছিল, তা আবার ফেরানোর উদ্যোগ শুরু করেছে প্রশাসন। প্রশাসনের উদ্যোগে এই ক্ষত মেরামত কতটা সম্ভব হয়েছে তা সময় বলবে। তবে এই প্রক্রিয়ার মধ্যেই সন্দেশখালী থেকে 72 কিলোমিটার দূরে হাবড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, জনগর্জন সমাবেশের পরই হাবড়ার এই সভা করবেন তিনি। গত 6ই মার্চ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় হাজির করা হয়েছিল সন্দেশখালী নির্যাতিতাদের। তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আবার অন্যদিকে 8ই মার্চ নারী দিবস উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেই মিছিলে হাঁটতে দেখা যায় সন্দেশখালী মহিলাদের। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আবহে মুখ্যমন্ত্রীর হাবড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী। আগামী 12ই মার্চ এই সভা রয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে নবান্ন থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতি করার জন্য। বৃহস্পতিবার এই নিয়ে মুখ্য সচিব অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। হাবড়ার প্রশাসনিক সভামঞ্চ থেকে জেলা জুড়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী, তারই প্রস্তুতি নিয়ে বলা হচ্ছে। দেখো পরের খবর। লোকসভা নির্বাচনের আগে স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও অ্যাকশন মোডে ইডি।
আজ শুক্রবার সকালে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা, যার মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক পার্শ্ব শিক্ষকের বাড়িও। সব মিলিয়ে এখনো পর্যন্ত 3টি জায়গায় ইডি তল্লাশির খবর পাওয়া গেছে। জানা গেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এদিন নাগেরবাজার, রাজারহাট এবং নিউ টাউনের পাথরঘাটা এলাকায় তল্লাশি চালায় ইডি। নাগেরবাজারে এক হিসাবরক্ষকের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। জানা গেছে ওই হিসাবরক্ষকের একাধিক ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে নাগেরবাজারের ফ্ল্যাটে ইডি তল্লাশি চালায়। অন্যদিকে নিউ টাউনের পাথরঘাটার মাজার শরীফ মোড়ে পার্শ্ব শিক্ষক আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। জানা গেছে এই আব্দুল আমিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তিনি পাথরঘাটা হাই স্কুলের পার্শ্ব শিক্ষক। ইডির 5 সদস্যের তদন্তকারী দল তার বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালায়। ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলতে এবং তথ্য সংগ্রহ করতে আব্দুল আমিনের বাড়িতে যায় টেকনোসিটি থানার পুলিশ। পরের খবর, লোকসভা ভোটের আগে গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে 100 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে রান্নার গ্যাসের দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে, বিশেষভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি। এক্সপোস্টে মোদী আরও লিখেছেন, এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতির অনুসারী। সরকারি সূত্রে খবর, শুক্রবার রাত 12টার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম। এপ্রিলেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন, নিন্দুকরা বলছেন সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ নিয়েছেন মোদী সরকার। প্রসঙ্গত, গত বছরের আগস্টে 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়েছিল মোদী সরকার। তার আগে একটি এলপিজি গ্যাসের দাম উজ্জ্বলা গ্রাহক নন যারা, তাদের কাছে 1100 টাকা ছিল। মোদী সরকার গত বছরের আগস্টে সিলিন্ডার প্রতি 200 টাকার দাম কমানোয় তা 900 টাকায় নেমেছিল। এবার আরও 100 টাকার দাম কমায় উজ্জ্বলা গ্রাহক নন যারা, তারা 800 টাকায় একটি এলপিজি সিলিন্ডার পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।